পতিত স্বৈরাচারের তৎপরতার বিষয়ে সজাগ থাকার নির্দেশনা ডিসি সম্মেলনে। আলোচনায় লুট হওয়া ১৪০০ অস্ত্র ও ২.৫ লাখ গুলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ ১৬ জন জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ। তিস্তা পাড়ে ব্যাপক আয়োজনে ৪৮ ঘন্টার কর্মসূচি শেষ হচ্ছে সন্ধ্যায়। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচার নানা ধরনের কর্মসূচি দিচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠকের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ কথা জানান। শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বৈঠক হয়। সিভিল মিলিটারি সমন্বয় কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে আলোচনা হয়। ৫ আগস্টের পর লুট হওয়া ১৪০০ অস্ত্র ও ২.৫ লাখ গুলি উদ্ধারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যুব সমাজকে সামরিক ট্রেনিং দেওয়ার বিষয়টি সরকার ভেবে দেখবে বলে বৈঠকে জানানো হয়। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১০ মন্ত্রী সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ১০টায় তাদের আদালতে তোলা হয়। সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, ডক্টর আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপুমণি। আদালতে হাজির করা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পল্লব, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকি ইলাহি চৌধুরী আর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও আদালতে হাজির করা হয়। তিস্তার পানি ন্যায্য হিস্সা ও খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে উত্তরে ৫ জেলায় ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে ২ কিলোমিটার এলাকা জুড়ে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটে তিস্তা পয়েন্টে সেতু থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত এ পদযাত্রায় অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ। এতে নেতৃত্ব দেন আন্দোলন কমিটির প্রধান আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হবে। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় সমাপনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন। সকাল থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে নদী পাড়ের ১১টি স্থানে একযোগে এই কর্মসূচি চলছে। দর্শক, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির খবর রাখছেন সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কর্মসূচি চলছে এখন? টানা অবস্থানে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে ৪৮ ঘন্টায় বিরতিহীন কর্মসূচি চলছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং খনন প্রকল্পের দাবিতে। সে আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন। সকাল থেকেই এই কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে আনুষ্ঠানিকতা যেটি হচ্ছে যে সকাল ১০:৩০টায় তিস্তা পয়েন্ট থেকে রংপুরের কাউনিয়া উদ্দেশ্যে একটি পদযাত্রা বের হয়েছে। সেখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন এবং সেই পদযাত্রাটি ২ কিলোমিটার এলাকা ঘুরে এসে এই তিস্তা নদীর বুকে তারা অবস্থান করবেন। সেখানে প্লাকার্ড হাতে নেবেন, সঙ্গীত পরিবেশন করবেন এবং নদীর পানির সাথে তারা সন্ধি তৈরি করবেন, যাতে করে যে বাঁচা মারার নদী, যে দুঃখের নদী, যে সুখের নদী এখন দুঃখের নদীতে পরিণত হয়েছে, আগামীতে যেন আর দুঃখ না থাকে তিস্তা পাড়ের মানুষের, আগামীতে যেন সুখের মুখ দেখতে পারেন তিস্তা পাড়ের মানুষ, এমন দাবি নিয়েই কিন্তু তারা মাঠে নামছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে সমবেত হচ্ছেন অনেক মানুষ। তারা নদীতে নামবেন। এই পদযাত্রায় ফিরে আসলেই তারা সবাই একত্রিত হবেন এবং এই নদীর জলেই তারা অবস্থান করবেন অনেকক্ষণ, প্রায় ঘণ্টাখানেক অবস্থান করবেন। তাদের দাবি দাবাগুলো এখানে উত্থাপন করবেন এবং সেই সাথে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও যে অপর যে 4টি জেলা রয়েছে, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, সেখানে সেই সব যে 10টি পয়েন্ট রয়েছে আন্দোলনে, সেই পয়েন্টগুলোতে একই কর্মসূচি চলছে। সেখানে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো সবকিছু মিলিয়ে দিনভর কিন্তু নানা আয়োজন থাকবে। দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ, যারা তিস্তা পাড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা না, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো সব মিলিয়ে এই যে দাবিটি গণদাবি পরিণত হয়েছে জাতীয় দাবিতে, যেহেতু জাতীয় নেতৃবৃন্দ
এখানে এসে অংশ নিয়েছেন, সংগতি প্রকাশ করেছেন। তো সবকিছু মিলিয়ে এই কর্মসূচির বা এই আন্দোলনের রূপরেখা আগামীতে কেমন হবে সেটি পাওয়া যাবে আজকে তারেক জিয়া যখন যুক্ত হবেন সমাপনী অনুষ্ঠানে। তার দিক নির্দেশনার পরেই আগামী দিনের আন্দোলন নির্ভর করছে। সাবরিনা। ধন্যবাদ জুয়েল। চট্টগ্রামের পটিয়া উপজেলায় 1158 কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নের ফলে 17,000 হেক্টর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হওয়ায় ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়বে। চাষাবাদ সহ এলাকার উন্নয়নে উপকৃত হবেন স্থানীয়রা। নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে 15টি উপজেলার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল পটিয়া। ফলে পটিয়ায় এক ফসলও ঠিকমতো ঘরে তোলা যায় না। বর্ষায় বন্যা আর জোয়ারের লোনা পানি ঢুকে নষ্ট হয় ঘর বাড়ি সহ ফসলাদি। একই সাথে উজানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় ব্যাহত হয় নৌযান চলাচল। এই অবস্থায় পটিয়া সদরের বুক চিরে বয়ে যাওয়া চানখালী নদীকে ঘিরে 1158 কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 30 কিলোমিটার খাল পুনঃখনন কাজ শেষ। একটি সেতুও নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতা নিরসন ও লবণমুক্ত হয়ে অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে। আশা প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পাউবোর্ড প্রকৌশলীর। যখন লবণাক্ততা এখানে আসবে না এবং যখন স্লুইসের জন্য দেখা যাবে আমরা মিঠা পানির মাধ্যমে যখন সেচ সুবিধা প্রদান করব, এখানে আমাদের সেচ সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে, ফসল উৎপাদনও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কৃষি এবং আর্থসামাজিক পরিস্থিতির অভূত পরিবর্তন সাধিত হবে। স্থানীয়রা জানান, আগে বন্যা ও জোয়ারের পানি ঘরের এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে বেরিয়ে যেত। তাদের আশা প্রকল্প বাস্তবায়ন হলে চাষাবাদ সহ এলাকার উন্নয়ন হবে। আগে পানিলে মানুষ কষ্ট হইতো, এখন পানিলে কষ্ট না হবে, চাষ হলে ভালো হবে। আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, আমাদের চাষের জন্য বেশি উন্নয়ন হবে। এখান থেকে পানি ঢুকছি, ওখান থেকে বাইর হয়েছে, এখন আর ইনশাল্লাহ পানি উঠবে না। এখন তো বাড়িঘর নষ্ট, এখন বাড়িঘরও ভালো হবে, চাষবাস হবে, খেতে হলো হবে। এদিকে পাউবোর্ড নির্বাহী প্রকৌশলী বললেন, এই প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও ভূমি অধিগ্রহণে কিছুটা সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ে দ্রুত প্রকল্প কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। খাল পুনঃখনন, নদী তীর প্রতিরক্ষা কাজ, ফ্লাড ওয়াল, ফুটওভার ব্রিজ নির্মাণ, এই কাজগুলো আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো আমরা আশা করছি ডিসেম্বর 2025-এর মধ্যে সমাপ্ত হবে। ভূমি অধিগ্রহণের টাকা রয়েছে, এটা সরকারি টাকা বরাদ্দ রয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা ডিসবার্স হবে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। অন্য উপজেলার তুলনায় পটিয়ায় ফসল উৎপাদন সর্বনিম্ন। প্রকল্পটি বাস্তবায়ন হলে 2 ফসলিতে পরিণত হবে 3,500 হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রী বহনকারী একটি বিমান উল্টে গেছে। এ ঘটনায় অন্তত 18 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। সোমবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে 76 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও এদিন বিমানবন্দরে ব্যাপক তুষারপাত ঘটে। যাত্রীদের অভিযোগ, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নি। দুর্ঘটনার 90 মিনিট পরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল মোতায়েন করেছে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।